KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। ইডেন থেকে ফাইনাল চলে গিয়েছে, প্রায় দুদিন হয়ে গেল, 48 ঘন্টা পার হয়ে গিয়েছে। তারপর বিভিন্ন রকম রাজনৈতিক তরজা চলছে এবং এর ঘাড়ে ও বন্দুক রাখছে, ওর ঘাড়ে সে বন্দুক রাখছে, মানে এটা চলছেই। আখেরে ক্ষতি যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে। আজকে প্রায় 48 ঘন্টা পর সাংবাদিক সম্মেলনে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তিনি স্বভাবতই যেটা বলার সেটাই বললেন। পরিষ্কার তিনি একটা রিপোর্ট নিয়ে আসেন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট, এবং সেখানে যেটা স্পষ্টতই আমরা এর আগেও আলোচনা করেছি, যেটা বলা ছিল সেটা তিনি বলেছেন এবং পরিষ্কার বলেছেন যে রাজনৈতিক কারণে, পরিষ্কারভাবে তিনি যেটা বলছেন যে রাজনৈতিক কারণে ইডেন থেকে ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এটার মানে এটাই দাঁড়ায় যে বাংলাকে বঞ্চিত করেছে এক্ষেত্রে বিসিসিআই। আমরা এর আগের দিনও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে এবং অভিষেক ডালমিয়াকে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ফাইনাল অলরেডি শিফট হয়ে গিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কেউই কিন্তু কিছু বলতে চাইছেন না। এর মানে 4-5 দিন আগে একটি ইভেন্টে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে আশা প্রকাশ করেছিলেন, পরিষ্কার বলেছিলেন যে ফাইনাল এত সহজে কি চলে যাবে। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কিছু বলছেন তার মানে নিশ্চয়ই সেটার গুরুত্ব রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও কিন্তু আনঅফিসিয়ালি এটা ইন্টারভিউ করেছেন, আসরে নেমেছিলেন এবং তিনি চাইছিলেন মনে প্রাণে যাতে ফাইনালটা এখানে থেকে যায় এবং প্লে অফটাও, যেটা হওয়ার কথা ছিল একটা প্লে অফ এবং একটা ফাইনাল, সেটা যাতে এখানে থেকে যায়। তবে কি হলো, যেটা হলো যে কোনো কিছুই কিন্তু ইডেন গার্ডেন্সের ভাগ্যে জুটল না এবং এতে পরিষ্কার যে বোর্ড রাজনীতি হোক বা বিসিসিআই প্রশাসনে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে বাংলা একেবারেই ব্রাত্য, মানে কারো কথাই কোনো কাজ হবে না, এটা পরিষ্কার একটা বার্তা। কে পেল প্লে অফ? মুল্লানপুর পেল। মুল্লানপুর নতুন স্টেডিয়াম চণ্ডীগড়ের, পাঞ্জাব লবি ভীষণ স্ট্রং বিসিসিআইতে এবং যার ফলে তারা সুন্দরভাবে মুল্লানপুরে নিয়ে গিয়েছে। আরও একটা বিষয় বলার, যেটা বলা হচ্ছে যে আহমেদাবাদে কেন হঠাৎ করে ফাইনাল, গুজরাট ভালো খেলছে, যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে এবং সেই জন্য বিসিসিআই শীর্ষ কিছু কর্তা এবং নাম না বললেও চলে, আপনারা বুঝতেই পারছেন, তারা চাইছিল যে যেহেতু গুজরাট ভালো খেলছে এবং গুজরাটের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, তাই ফাইনালটা আহমেদাবাদেই নিয়ে যাওয়া হোক। তাহলে বঞ্চিত তো কলকাতা নাইট রাইডার্সই হলো, মানে যেটা নজিরবিহীন ঘটনা, যেটা এর আগে আইপিএলের ইতিহাসে হয়নি, সেটা এবার হলো এবং সাফারার হলো কলকাতার ক্রিকেট অনুরাগীরা। সাধারণত আবহাওয়া যেটা রিপোর্ট, আবহাওয়ার যেটা পূর্বাভাস, 7 দিন আগে কিন্তু সেভাবে পূর্বাভাস পাওয়া যায় না। বিসিসিআই কোথা থেকে পেলো এটাও পরিষ্কার না, যেটা অলরেডি আজকে অরূপ বিশ্বাস বলেছেন কি করে বিসিসিআইয়ের তরফ থেকে এটা মানে তারা পেলো এবং তারা এতটাই শিওর যে বৃষ্টি হবে 3রা জুন যে সরিয়ে নেওয়া হলো। এবং এটাও আমরা এর আগে আলোচনা করেছিলাম যে যদি বৃষ্টি হয়ও তাহলেও কিন্তু ম্যাচ না হওয়ার কোনো কারণ নেই, কারণ বৃষ্টি থেমে গেলে এখানে যা নিকাশি ব্যবস্থা রয়েছে এবং একমাত্র ইডেন গার্ডেন্সে ইন্ডিয়ার মধ্যে পুরো মাঠ সাদা কভার দিয়ে ঢেকে দেওয়ার কিন্তু ব্যবস্থা ছিল এবং খুব দ্রুততার সঙ্গেই গ্রাউন্ডসম্যানরা তৈরি করে দিতে পারতো যদি বৃষ্টি থামতো। এক্ষেত্রে যদি বৃষ্টি না হয় 3রা জুন সবাই এই আবহাওয়ার দিকে চোখ রাখবে, ইডেন গার্ডেন্স বা কলকাতায় কীরকম আবহাওয়া থাকে। যদি বৃষ্টি না হয় তাহলে আলটিমেটলি ক্ষতিটা তো হয়ে গেল। একটা কথা আমরা এর আগেও বলছিলাম যে এর জন্য অবশ্যই প্রতিবাদ দরকার। আজকে অরূপ বিশ্বাসও সেটা বললেন যে সিএবির তরফ থেকে কেন প্রতিবাদ করা হয়নি। সিএবির তরফে যেটা আমরা কথা বলে জানতে পেরেছি যে সব সময় তো চেঁচামেচি করে প্রতিবাদ হয় না, সিএবির তরফ থেকে যেসব নথি দেওয়ার, যে চিঠি দেওয়ার পরিষ্কার দেওয়া হয়েছিল এবং সব রিপোর্ট দেওয়া হয়েছিল, আবহাওয়ার রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখানে বলাও হয়েছিল যে কেরলে বর্ষা ঢুকবে 27শে মে এবং তার ঠিক 15 দিন পর আনুমানিক বাংলায় বর্ষা ঢোকে।
তাহলে 3রা জুন কিন্তু কোনোভাবেই এফেক্টেড হবে না, এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছিল। কিন্তু কি বলবো, মানে যদি আগে থেকেই ডিসাইডেড হয়ে যায় যে না আমি ফাইনালটা আহমেদাবাদেই করাবো, তাহলে কিছু করার থাকে না। এবং আজকে ইন্টারেস্টিংলি যিনি ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলেন না, তিনি কথা বলছেন, সে কথা বলতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তিনি আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে মানে যার কথা বলছি তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপির। তিনি লিখেছেন আইন শৃঙ্খলার অবনতির কারণেই সরিয়ে নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলার অবনতির কারণেই ক্রিকেট যে দুটো ম্যাচ এখানে প্লে অফ ফাইনাল হওয়ার কথা ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে, যদিও তিনি পরে ওটা উইথড্র করে নিয়েছে, মানে সেই পোস্টটা দেখা যাচ্ছে না। আমি একটা লাইন বলছি, অবশ্যই বিসিসিআইয়ের তরফ থেকে যে মেলটা এসেছিল 20শে মে, আমরা ফার্স্ট ব্রেক করি, মানে বিসিসিআইয়ের মেল পাওয়ার আগে কিন্তু আমরা ব্রেক করি যে ফাইনাল কোথায় হতে চলেছে এবং একই সঙ্গে প্লে অফ কোথায় হতে চলেছে। তো মেল তার ঠিক আধ ঘন্টা পরে এসছে। মেলে একটা কথা, একটা লাইন লেখা আছে, আমি লাইনটা অবশ্যই আপনাদের মানে আকর্ষণ আনার চেষ্টা করব এখানে, যে লাইনটা কি। দ্য নিউ ভেন্যুস ফর দ্য প্লে অফস ওয়ার ডিসাইডেড বাই দ্য IPL গভর্নিং কাউন্সিল কিপিং ইন মাইন্ড দ্য ওয়েদার কন্ডিশনস অ্যান্ড আদার প্যারামিটার্স। মানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ওয়েদার কন্ডিশন, আবহাওয়াকে ঢাল করে ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ফাইনাল, এটা কিন্তু স্পষ্টতই। তাই আইন শৃঙ্খলা জনিত কোনো কারণ এখানে কিন্তু উল্লেখ নেই, বিসিসিআইয়ের মেলে অ্যাটলিস্ট উল্লেখ নেই। এবার এখানে একটা শব্দ রয়েছে IPL গভর্নিং কাউন্সিল। আমরা জানি IPL গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য অভিষেক ডালমিয়া, অত্যন্ত তিনি যোগ্য এবং প্রাক্তন প্রেসিডেন্ট, ICC প্রেসিডেন্ট, BCCI প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সুযোগ্য পুত্র। এবার বিষয় হচ্ছে যে তার রোল অবশ্যই ছিল, তিনি বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি ফেইলিওর, মানে আলটিমেটলি কি, মানে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো, মার্কশিট যদি দেখি তাহলে কিন্তু ফেল, এটা পরিষ্কার বলতে হবে, এটা কোথাও মানে লুকোনোর জায়গা নেই। আজকে যেখানে ইডেন গার্ডেন্স ডিজার্ভ করে, যদি ডিজার্ভ না করতো তাহলে কোনো অসুবিধাই ছিল না, সেখানে কি করে ইডেন গার্ডেন্সের মতো একটা আইকনিক স্টেডিয়াম থেকে ফাইনাল চলে যায়, এটা নিয়ে অবশ্যই বোধহয় এখন সোচ্চার হওয়ার সময় এসছে। সিএবিকে মানে সিএবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বললে পরিষ্কার বলছে যে এই বিষয় নিয়ে আর কথা বলবো না, তারা যেটা চেষ্টা করার করেছেন। তবে আলটিমেটলি ওটাই বলবো যে আলটিমেটলি তো মার্কশিটে ফেল, মানে ইডেন গার্ডেন্স পায়নি, এবং সেই জন্য অভিষেক ডালমিয়ারও যতটা দুঃখ রয়েছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও ততটা দুঃখ রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ততটা দুঃখ রয়েছে। এটা কিন্তু ওয়েক আপ কল, মানে আজকে এতগুলো কথা আমি বলছি তার একটাই কারণ, সেটা হচ্ছে যে সামনে 2026-এ কী রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। T20 ওয়ার্ল্ড কাপে ইডেন গার্ডেন্স কি ভালো কিছু পেতে পারে, ভালো ম্যাচ পেতে পারে? ফাইনাল আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ধরেই নিচ্ছি ফাইনাল অলরেডি ডিসাইড হয়ে গেছে। যখন এই মানে ড্রাফট হবে, সূচি নিয়ে আলোচনা হবে, তখন ওই আহমেদাবাদ ফাইনাল এটা ধরে নিয়েই এগোতে হবে। তো ইডেন গার্ডেন্স কি ভারতের কোনো ভালো ম্যাচ পাবে? ইডেন গার্ডেন্স কি সেমিফাইনাল পাবে? এই ঘটনার পর 20শে মে এই মেলের পর অ্যাটলিস্ট মানে যারা ক্রিকেট কভার করছে খুব ক্লোজলি, তারা মনে করছে পাবে না। এবার যদি ঘটনাচক্রে কিছু হয়, মানে ম্যাজিক্যাল কিছু হয়, স্ট্রোকলেস ওয়ান্ডারের মতো জগমোহন ডালমিয়ার মতো কেউ ঠিক পাশা চালেন এখানে, তাহলে অনেক কিছুই হতে পারে। তবে এখনও পর্যন্ত অ্যাজ অফ নাও, আজকের এই রাতে দাঁড়িয়ে এটাই বলতে হচ্ছে যে 26শে T20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের জন্য বিরাট কিছু অপেক্ষা করছে, এটা না ভাবাই ভালো। তাই এটাই বলার যে প্রতিবাদ কেন করছে না সিএবি, অরূপ বিশ্বাস বলছেন। এবার 3 দিন পরে প্রেস কনফারেন্স করে তো কোনো লাভ নেই, এটা তো প্রত্যেকে আমরা জানি যে হয়ে গিয়েছে, চলে গিয়েছে, যা করতে হতো তার আগে করতে হতো। কিন্তু এখন আমরা শুধু হা হুতাশ করতে পারি, এবং এটা ওয়েক আপ কল। হা হুতাশ এখন করছি ঠিক আছে, যাতে এই ঘটনার রিপিট টেলিকাস্ট আমরা 2026-এ না দেখি, সেটার জন্য কিন্তু সময় এসেছে যে নিজেদের মতো গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি করার। সেই জন্য সিএবিকেও করতে হবে সেই স্ট্র্যাটেজি, একই রকমভাবে যারা ইডেন গার্ডেন্সে ভালো ম্যাচ দেখতে চান তাদেরকে কিন্তু করতে হবে, এবং অবশ্যই মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করবে এখানে সিএবির যারা শীর্ষকর্তা থাকবেন। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অবশ্যই এখানে তো রয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো ডেজিগনেশন থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, নামটাই যথেষ্ট, তিনিও ইন্টারভিন করবেন আশা রাখি।
তাই আইপিএল ফাইনাল চলে যাওয়াকে কেন্দ্র করে 2026 টি20 বিশ্বকাপের ভালো ম্যাচ আসবে কিনা সেটা নিয়ে প্রশ্ন কিন্তু এখন থেকেই উঠে গেল। এটা নিয়ে তো আলোচনা করলাম আজকে, এটা নিয়ে একদম রাজনৈতিক তরজা তুঙ্গে। আমরা সেদিনও বলেছিলাম যে ক্রিকেটীয় কারণে ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ যায়নি এবং সেটা যে সত্যি সেটা সবাই জানে। তাই এটা নিয়ে আর বোধহয় এখন আর বিশেষ ডিসকাশন করে লাভ নেই। এর পরের ডিসকাশনে আসি। পরের যেটা টপিক সেটা হচ্ছে শুভমান গিল দুর্ধর্ষ ব্যাটিং করছেন, নিজেকে অনেক কুল কাম করে নিয়েছেন এবং সফল অধিনায়ক হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু তার মধ্যে রয়েছে। তিনি আইপিএল খেলছেন, তবে তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু রয়েছে সেই ইংল্যান্ড সিরিজ। আমরা জানি 20 জুন থেকে ভারত ইংল্যান্ড সিরিজ শুরু হতে চলেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার হয়তো দল ঘোষণা হতে পারে ইংল্যান্ড সিরিজের জন্য। অনেকের চোখ রয়েছে এই শুভমান গিলের দিকে। আমরাও বলেছি যে শুভমান গিলই হয়তো ক্যাপ্টেন্সি গ্রহণ করতে চলেছেন, কারণ এর আগে গৌতম গম্ভীর তার মনোবাঞ্ছা প্রকাশ করেছেন যে তিনি শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে চান। তার বাড়িতে মানে গৌতম গম্ভীরের বাড়িতে 4-5 ঘন্টা এর আগে বৈঠকও করেছেন শুভমান গিলকে নিয়ে। শুভমান গিল লাল বলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সাদা বলে আইপিএল তো চলছে, তার পাশাপাশি সাইমালটেনিয়াসলি শুভমান গিল লাল বলেও প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। কতটা ডেডিকেশন থাকলে এটা হয়, এবং তিনি জানেন রেসপন্সিবিলিটি তার উপর রয়েছে। তাকে ভালো খেলতে হবে, তাকে ভালো পারফর্ম করতে হবে। তার বড় রান বলতে গেলে সেই সেনা কান্ট্রিসে বড় রান বলতে গেলে সেই অস্ট্রেলিয়ায় একটা ইনিংস, তারপর কিন্তু তার সেরকম সাফল্য নেই। এবার যদি অ্যাডেড রেসপন্সিবিলিটি আসে তাহলে কিন্তু ব্যাটিংটার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন্সিটাও করতে হবে। আরও বেশ কিছু নাম আসছে। জসপ্রীত বুমরাকে তো আমরা এর আগেও আলোচনা করেছি যে রবি শাস্ত্রী চাইছেন না, অনেকেই চাইছেন না যে তাকে ক্যাপ্টেন করা হোক, কারণ যদি ক্যাপ্টেন করা হয় জসপ্রীত বুমরাকে তাহলে সেই অ্যাডেড রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে গেলে তার হয়তো মানে তার যেটা আসল অস্ত্র সেই বোলিংটা হারিয়ে যেতে পারে এবং তার তিনি ইনজুরি প্রোন এবং শাস্ত্রী যেটা বলেছেন যে 2টো টেস্ট খেলে তাকে বিশ্রাম দেওয়া উচিত, তারপর আবার তাকে নেওয়া উচিত। তাই সেই সব কথা চিন্তা করে লং টার্মের জন্য হয়তো শুভমান গিলকেই করা হবে। তাই এটাই বলার যে বার্তাটা তার কাছে গিয়েছে এবং তিনি ডেডিকেটেড। তার নমুনা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। লাল বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন শুভমান গিল। এবার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আলোচনা চলছে ক্রিকেট নিয়ে, আর আলোচনা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। কি বলবো এই দলটাকে, দুর্ধর্ষ দল। মানে যখন প্রথম আইপিএল এবারের মরশুমে শুরু হলো, প্রত্যেকটা ম্যাচ হারছিল, মনে হচ্ছিল যে মানে প্রথমেই আউট মুম্বাই ইন্ডিয়ান্স। কেউ হয়তো মানে মুম্বাইয়ের বড় সমর্থকও হয়তো ভাবতে পারেনি যে এইভাবে খেলে প্লে অফে উঠে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। আমি কিন্তু বলেছিলাম স্টেডিয়াম বুলেটিনে, গৌতম দার সঙ্গে শো হয়েছিল, বলেছিলাম যে মুম্বাই কিন্তু দেরি করে ঘুম ভাঙে এবং যেভাবে খেলছে, কলকাতার সঙ্গে যে ম্যাচটা জিতলো মুম্বাই, সেই ম্যাচেই বলেছিলাম যে এই মুম্বাই যদি প্লে অফে না যায় তাহলে অবাক হব। আর সেটাই হলো, মুম্বাই কিন্তু প্লে অফে গিয়েছে। দিল্লি মুম্বাই ম্যাচ এখনও মনে পড়ছে, প্রথম যে লিগ পর্যায়ে ম্যাচটা হয় সেখান থেকেই কিন্তু যাবতীয় ইকুয়েশন বদলে যেতে থাকে। মুম্বাই উপরের দিকে উঠতে থাকে, দিল্লি নিচের দিকে নামতে থাকে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু ক্লিক করছেন। সূর্যকুমার যাদব রাতের আকাশেও সূর্যোদয় ঘটাচ্ছেন এবং অবশ্যই মুম্বাই থিঙ্ক ট্যাঙ্ক অত্যন্ত খুশি সূর্যকুমার যাদবের এই ধরনের পারফরমেন্সে। সত্যি মানে আক্ষরিক অর্থেই মিস্টার 360 এই মুহূর্তে সূর্যকুমার যাদব। জসপ্রীত বুমরা ভালো বোলিং করছেন, ট্রেন্ট বোল্ট ভালো বোলিং করছেন, আর কি চাই। পুরো ছন্দে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং অনেকেই বলছেন এবারের আইপিএলের বোধহয় কালো ঘোড়া এই মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে অফে তো কোয়ালিফাই করে গিয়েছে, এবং আমরা জানি কারা কারা করেছে, তাও একবার বলে দিচ্ছি। গুজরাট টাইটান্স, ব্যাঙ্গালোর, পাঞ্জাব, মুম্বাই, এই 4টি দল প্লে অফে অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে। আর লড়াইটা এবার প্লে অফের জমজমাট হবে এটুকু বলাই বাহুল্য। তবে মুম্বাই ইন্ডিয়ান্স যেটা করলো সেটা আরও একবার কিন্তু দেখিয়ে দিল যে প্রথমে 4-5টা ম্যাচ হেরে গেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে যেন রাইট অফ কেউ না করে দেয়, মানে ওখান থেকে কিন্তু পিকচার শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। তাই এটাই বলার যে পিকচার আভি বাকি হে মেরে দোস্ত।
দুর্ধর্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, দুর্ধর্ষ জসপ্রীত বুমরা, একই সঙ্গে দুর্ধর্ষ ট্রেন্ট বুল্ট। তাই এই টিম যে আরও চমক দিতে পারে যে কটা ম্যাচ রয়েছে সেখানে এবং প্লে অফে, সেটা বলা বাহুল্য। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের দিনে বিশেষ কি, আজকে যেটা বিশেষ সেটা হচ্ছে বলবো অবশ্যই, আমরা যারা ক্রিকেট নিয়ে পড়াশোনা করি, লেখালেখি করি, তারা অবশ্যই মানে সেই স্পিনিং কোয়ার্ট্রেটের কথা ভুলে যায়নি। 60-এর শেষ এবং 70 দশকে যে ইন্ডিয়ান স্পিনিং কোয়ার্ট্রেট, সেই এরাপল্লী প্রসন্ন, চন্দ্রশেখর, ভেঙ্কট রাঘবন, বিশন সিং বেদি, সেই বিখ্যাত চারজন, সেই চারজনের মধ্যে আজকে একজনের জন্মদিন। কার বলুন তো? এরাপল্লী প্রসন্ন। এরাপল্লী প্রসন্নর আজকে জন্মদিন। 1940 সালের আজকের দিনে তিনি জন্মেছিলেন। স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অবশ্যই শুভেচ্ছা এরাপল্লী প্রসন্নকে। এরাপল্লী প্রসন্নর সেরা ইনিংস, মানে সেরা পারফরমেন্স, সেরা ফিগার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই 70 দশকেই 76 রানে 8টি উইকেট। নতুন করে বলার কিচ্ছু নেই, স্যালুট এরাপল্লী প্রসন্নকে আমাদের তরফ থেকে। আর এবারে একদম শেষ পর্যায়ে এসছি কুইজ। এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে গতকাল যিনি সঠিক উত্তর দিয়েছেন এবং পুরস্কার জিতে নিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বজিৎ নন্দী, মালদা। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আর আজকের প্রশ্নটা একদম সহজ প্রশ্ন করব। সচিন রমেশ টেন্ডুলকার আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম কার বল ফেস করেছিলেন? একদম সহজ কোয়েশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবেন। তবে লাকি বিজেতা যে হবেন তিনি জিতবেন আকর্ষণীয় পুরস্কার। শেষ করব এখানেই। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, সঙ্গে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।